ঘটনাচক্রে আমার সঙ্গে লোকাদার আলাপ লোকাল ট্রেনে। হ্যাঁ, একদমই। তখন কিন্তু লোকাদা বলছে এই লোকাল ট্রেনের জার্নিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তখন আমাকে একজন বলেছিলেন 25 থেকে 35 এটা একটা গোল্ডেন টাইম। আমরা তাহলে 25 থেকে 35 শুধু থিয়েটারই করবো, গোল্ডেন টাইম থিয়েটারই করবো। আবার প্রয়োগ চরিত্রটা তো এখন মিম আর ফেসবুকে আর এতে বলো না, মনমানিস বলে খেলায় একটা পক্ষে হারলে ওটাও দেখি আমার মাথায় টিপ পরিয়ে পাঠিয়ে দিচ্ছে, মিম করে আমাকেই পাঠাচ্ছে। সিপিএম কংগ্রেসের কি গন্ডগোল হচ্ছে, তৃণমূলের কি গন্ডগোল হচ্ছে, তারও একটা লোকের ক্যারেক্টার করে আমার মিম করে পাঠিয়ে দিচ্ছে। যা তা হয়েছে। থিয়েটার তো এই মাস লেভেলের জনপ্রিয়তা, এইটা আমাকে একটা বাড়তি দিয়েছে। বাড়তিটা এত বাড়তি, অনেকেই বলেন যে থিয়েটারে দর্শক যত হতো আগে তার থেকে দর্শক অনেক কমে গিয়েছে। সবার ক্ষেত্রে বলছি না, একজন ব্যর্থ অভিনেতা একজন নির্দেশক হয়ে দল করে একটা দল তৈরি হয়ে যাচ্ছে। এই প্রজন্মের কাছে তাদের অবস্থানটা কোথায় দেখ? আমি ছবিতে অভিনয় করব, তার একটা আলাদা স্কুলিং আছে। থিয়েটার করব, তার একটা আলাদা মন আছে। ওই উদ্দেশ্যটা যদি ওখানে থাকে না, তখন এই যে থিয়েটারের যে পুঙ্খানুপুঙ্খ বিষয়টা, সেইটা না খুব সারফেস লেভেল থেকে হয়ে যায়। নমস্কার, আজকাল ডটিনের এক বচন বহু বচন অনুষ্ঠানে আপনাদের আবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে যে অতিথি রয়েছেন তার নানাবিধ পরিচয়। একদিকে তিনি থিয়েটার কর্মী, একদিকে তিনি থিয়েটারের অভিনেতা, একদিকে তিনি পর্দায় অভিনেতা, চিত্রশিল্পী, এবং তার এই অভিনেতা জীবনের একটা দীর্ঘ ইতিহাস আছে এবং সেই দীর্ঘ ইতিহাসের মধ্যে নানা রকম ওঠাপড়া লুকিয়ে আছে। আজকে আমাদের অতিথি অভিনেতা লোকনাথ দে। লোকনাথ দা, স্বাগত। নমস্কার। হ্যাঁ, আমি প্রথমে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা আড্ডা। হ্যাঁ, একদম। সো সেই আড্ডার মতো করেই আমরা পুরো জিনিসটা দেখব। তো আমি যেটা যখন থেকে তোমায় চিনি, যখন থেকে তোমায় দেখেছি সামনাসামনি, তুমি কলকাতার থেকে অনেকটা দূরে থাকতে এবং সেইখানেই তোমার বড় হয়ে ওঠা। তো এই ব্যাপারটা, এই অভিনয় এবং থিয়েটারের সঙ্গে এই পোকাটা নড়লো কিভাবে, এইটার সঙ্গে জড়িয়ে পড়লে কিভাবে? মানে স্কুল জীবনে তো অনেকেই স্কুলে নাটক করে, পাড়ায় নাটক করে, সেই সব দিয়ে কি শুরুটা কিভাবে হলো? আমাদের যদি বলো যে আমাদের যে শৈশব বা যৌবন যেভাবে কেটেছে, সেই সময়ের যে পরিস্থিতি ছিল, আমার যেটা মনে হয় সেটা অনেকবারই এই চর্চা হয়েছে আর কি, যে তখন আমাদের বন্ধুবান্ধব বা অঞ্চলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল যেভাবে বিস্তৃত ছিল, মানে পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে নাচ গান নাটক, এটা বসে আঁকো প্রতিযোগিতা, এটা সামগ্রিক একটা ব্যাপার ছিল, তো যার চলন ছিল, প্রত্যেক পাড়াই ছিল। সেরকম আমাদেরও তাই বেড়ে ওঠা ওর মধ্যে থেকেই। সেখানেই আমাদের অংশগ্রহণ, হয়তো সেখানে আমরা কখনো সংগঠক হয়ে যাচ্ছি কম বয়সে, সেখানে আমরা নাটক করতে, ক্লাবের নাটক করতে আগ্রহী হয়ে করছি। এইটা তো আমরা সবসময় দেখে এসেছি, আমার দাদারাও করেছে, পাড়ার লোকেরাও করেছে, সবাই করছে, আমরাও করেছি, সেটা একটা ব্যাপার। আর তারপরে আমি যে ছোট্টবেলায় যে নার্সারি স্কুলে পড়তাম, সেখানেও একটা নাটকের একটা উইং ছিল, মানে প্রত্যেক বছর একটা করে নাটক হতো কালচারাল প্রোগ্রামে। তো এইটা করতে করতে এক ধরনের একটা করে হয়ে ওঠা হয় নাটক। শুধু নাটক না, তখন নাটক করতাম, খেলতাম, ছবি আঁকতাম, সবই করতাম, মানে সব বন্ধুরাই সব করতাম। মানে ওই সময়টা আমাদের যে কোনো বন্ধুই যে কোনো কিছু হয়ে যেতে পারতো, মানে পড়াশোনা চাকরির বাদ দিয়ে, মানে পরিমণ্ডলটা এমন ছিল আর কি। তো একটা সময়ের পর যখন আমি ক্লাবের নাটক হয়ে গেল, তখন আবার কলকাতায় একটু পড়াশোনার জন্য হয়তো আসছি, তখন দেখতাম ওই রাতে ফেরার সময় দেখতাম আমাদের বেশ কিছু বন্ধুবান্ধব দল বেঁধে নাটক করে ফিরতো। আবার হয়তো দুপুরবেলা যাচ্ছি, তখন দেখলাম ওরা দল বেঁধে যাচ্ছে সমস্ত নাটকের প্রপ সেট টেট নিয়ে। এইটা আমার খুব ইন্টারেস্ট লাগলো। তখন আমার গ্রুপ থিয়েটার, হ্যান ত্যান, এইসব ব্যাপারগুলো খুব একটা মাথায় নেই। নাটক দেখতাম আমাদের আশপাশ অঞ্চলে গিয়ে টিয়ে, সেইটা আমার খুব ভালো লাগতো আর কি। বাপরে বাপরে, এত এনার্জেটিক ছেলে মেয়ে যাচ্ছে, মানে তারা হয়তো আমার থেকে একটু বড় বা কম বয়সী হতে পারে, তখন কলেজ ক্রস করে গেছি বা এরকম সময়টা আর কি। তার মধ্যে একজন পরিচিত ছিল দেবাংশু চক্রবর্তী বলে, আমাদের পাড়ার দাদা একজন, তাকে দেখতাম আর কি। তো আমি একদিন দেবাংশু দাকে বললাম যে তোমাদের এখানে কি নাটক করা যায়? তো দেবাংশু তো খুব একটা মজার কথা বলেছিল, বলে দাঁড়া, এই দলটা ভেঙে যাবে কিছুদিনের মধ্যে, আমরা একটা নতুন দল করব, তখন তোকে ডাকবো। ঠিক আছে, খুব ভালো কথা। তারপর একদিন বোধহয় মাঠে ভলি খেলছিলাম, হঠাৎ দেখলাম সাইকেল নিয়ে এসে বললো, শোন, একটা নতুন দল করছি, চলে আয় এই সময়। এই আমরা একটা জনজাগরণী বলে হাবড়াতে একটা দলের প্রতিষ্ঠা হলো। সেটা দেবব্রত দাস বলে আমাদেরই একজন নির্দেশক ছিলেন, যিনি মনোজবাবুর দলেও একসময় দীর্ঘদিনের অভিনেতা, রবীন্দ্রভারতী থেকে পাস আউট। দেবুদার নেতৃত্বে আমরা এই জনজাগরণী দলটা শুরু করলাম 97 সাল নাগাদ।
তখন আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে এইটা বোধহয় একটু গ্রুপ থিয়েটার। তখন যে পুরো বুঝে উঠছি তা নয়, মানে তখন কি তুমি ঠিক করে নিয়েছো যে তুমি অভিনেতাই হবে? না, তখন আমি শুরু করিনি। আচ্ছা। এবার এই যে ঢুকে পড়ে প্রথম বছর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি করেছিলাম, সেই নাটকটা করতে করতে একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করলাম আমার। তখন তো এই পাশাপাশি আমি ওই কম্পিউটার ডিপ্লোমা করে একটা সফটওয়্যার ফার্ম বন্ধুরা মিলে তৈরি করেছি, দুই বন্ধু মিলে সেইটা করছি। এই মেশিন টেশিন তুলে নিয়ে ছোট ছোট সফটওয়্যার তৈরি করার চেষ্টা করছি, মানে তখন যেটুকু শিখেছিলাম যেরকম। তাই সেই রথের রশি করতে গিয়ে দেখলাম যে বাহ, এটা তো বিভিন্ন জায়গায় ঘোরা যাচ্ছে, একটা অদ্ভুত মজা হচ্ছে। মানে যেটা বার্ষিক অনুষ্ঠানে যে নাটকটা করতাম তার মজা একরকম, আর এটা অদ্ভুত একটা ভেতরে একটা আনন্দ লাগতে শুরু করলো আর কি। সেইটা আমাকে একটু তাড়িয়ে নিয়ে বেড়ালো মনে হচ্ছে। পরের বছর আবার কি নাটক করবো। হ্যাঁ, এবছর তো 40-50টা শো করে ফেললাম অনেক মঞ্চে ঘুরে ঘুরে। পরের বছর নাটক করলাম। তারপরের বছর আমরা ঠিক করলাম যে আমরা একটা ফেস্টিভ্যাল করবো। তো আমরা ঠিক করলাম ঠিক আছে, এবার দায়িত্ব যখন যা হয়, কম বয়স, প্রচুর দায়িত্ব নিয়ে ফেললাম। এই পোস্টার তৈরি করা, এই বিভিন্ন স্টেশনে গিয়ে নাও রানিং ট্রেনে নেমে পোস্টার লাগিয়ে আবার ওই ট্রেনে উঠে পড়ে আবার এই যেরকম হয় বনগা পর্যন্ত চলে যেতাম, এদিকে এই পর্যন্ত চলে আসতাম। আর 4-5 জন একটা বিরাট গ্রুপ ছিল, টিমটাও অনেক বড় ছিল, আমার 4-5 জন পুরো লড়ে নিতাম আর কিরকম ব্যাপার। তা সেইটা করতে আমার বন্ধুকে বললাম যে ভাই আমি তো দিন 15 ছুটি দিতে হবে, কারণ আমার একটা ফেস্টিভ্যাল আছে, আমার সেই পার্টনার আর কি। তো হ্যাঁ, কোনো ব্যাপার না। তারপর তো ওই 15-20 বছর হয়ে গেছে, আর যাওয়া হয়নি আর কি। সেইটা করে ওই গণেশ আমার ওই তখন উল্টে গেছে আর কি। শুরু করেছিলাম, তা সেও আর আমাকে বুঝতে পেরেছিল, মানে এত নাটক নিয়ে তখন হয়ে পড়েছিলাম, অবসেসড হয়ে পড়েছিলাম। তা সেই শুরু হলো। তারপর 3 বছর আমি ওখানে কাজ করলাম। কিন্তু এই 3 বছর কাজ করতে গিয়ে আমার যেটা হলো যে মনে হচ্ছিল যে আমি কোথাও একটা, মানে যেটুকু করছি সেটা আনন্দ পাচ্ছি ঠিকই, কিন্তু শেখা, থিয়েটারটা যে শেখার বিষয়, চর্চার বিষয়, সেইটা আমি কোথাও একটু ফিল করছিলাম যে এইটা বোধহয় আর একটু বড় কিছু শেখা জানার বিষয়। তখন এই দলে একটু এই নিয়ে আমার মতবিরোধও হয় দলে, যে আমি চেয়েছিলাম দল আরো বড় করে কাজ করুক, একটা নিয়মিত অনুশীলনের ব্যবস্থা হোক। সেই দিকে দল আমাদের অতটা হাঁটতে চায়নি সেই সময়টা। তো যাই হোক, তখন আমি ওইখান থেকে একটু ভাবলাম যে না, তাহলে কোথায় শেখা যায়। তখন এই কলকাতার দিকে নাটক দেখতে আসা শুরু করলাম। একটু দেখি, একটু শুনি, জানি, মানে অনেক মঞ্চে নাটক করছি, কিন্তু অন্যান্য নাটকগুলো তো দেখা দরকার। তো সেইটা করতে গিয়ে আমি 2-1টা দলের সঙ্গে যোগাযোগ করলাম। প্রথমত নান্দিকার একটা ওয়ার্কশপের বিজ্ঞাপন দিয়েছিল, সেটা আমি করলাম, কিন্তু শুনলাম ওখানে একটা অ্যামাউন্ট টাকা পয়সার একটা ব্যাপার আছে, আমি উইথড্র করে চলে এলাম। আমি ইন্টারভিউটা দিয়েওছিলাম, পরে শুনেছিলাম আমি নাকি লিস্টে নামও উঠেছিল, কিন্তু টাকা পয়সার ভয়ে আমি আর যাইনি। তারপরে তখন তো আমি কার্ড বেকার, মানে টাকা পয়সার ভয়ে নান্দিকারে যাওয়া হলো না, মানে ওইটা। কিন্তু পরে শুনলাম যে ওটা কোনো ব্যাপারই ছিল না। আমার বন্ধু বান্ধবরা পরে যারা নান্দিকারের বন্ধুরা হয়েছিল আর কি, তারা বলছে ওইটা একদম ব্যাপার ছিল না, একদম হতো বিনা পয়সায় হয়তো করে দিত, তুই কেন এলি না, এইসব একটা অজানার ষান্মাসিক একটা ওদের ওয়ার্কশপ। এইবার তারপরে তো থিয়েটার ওয়ার্কশপে ঢুকে পড়া। এবার এই থিয়েটার ওয়ার্কশপের একটা দীর্ঘ ইতিহাস আছে, এবং বিভিন্নভাবে থিয়েটার ওয়ার্কশপ বাংলা থিয়েটারের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। এবং অশোকবাবু নিজেই একটা প্রতিষ্ঠানের মতো। সেইটাই গিয়ে তুমি পড়লে এবং সেখানে কিভাবে দেখলে, মানে থিয়েটারের চর্চাটা তো ওই হাবড়ার দলের থেকে একেবারে আলাদা। এখানে একদমই তার অনুশীলনের পদ্ধতি, কিভাবে দল চলে, কিভাবে কাজ হয়, এবং সেখানে কি নিয়ে আলোচনা হয়, কিভাবে আলোচনা হয়, এইটাই যখন কি পড়লে কিরকম লাগলো দেখতে? এটা খুবই, এটা আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আর কি। সেটা ওই রকমই আর কি। আমরা ওই জনজাগরণীতে আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করেছিলাম। আমরা তখন নাট্য একাডেমির সঙ্গে সহযোগিতা একটা ওয়ার্কশপ করেছিলাম। তখন বিভিন্ন বিভাসবাবুকে নিয়ে যাওয়া হয়েছিল, অশোকবাবু, বিষ্ণুবাবু, এরকম অনেককে নিয়ে একটা ওয়ার্কশপ করার চেষ্টা হয়েছিল। তা সেখানে অশোকবাবুকে বলেছিলাম যে স্যার, এরকম আমরা একটু বড় করে কাজ করতে চাই, বড় জায়গায় কি করে নাটক শেখা যায়। হ্যাঁ ঠিক আছে, আমরা তো ওভাবে দলের ছেলে নিই না স্যার, যেরকম বলেন। আমরা বিজ্ঞাপন দিই, আনন্দবাজারে খেয়াল রাখবে, ওখানে আমরা বিজ্ঞাপন দিকে ফোন করে চলে আসবে। তা দেখলাম অনেক মাস 3 পর 4 পরে অনেক বিজ্ঞাপন আমি দেখলাম নিয়মিত। তখন আনন্দবাজারের ওই ছোট্ট জায়গাটা দেখতাম, দেখে ফোন করলে ওখানে একটা ইন্টারভিউ হলো। তা বললো তোমার এমনি এত টাকা দিতে কোনো অসুবিধা নেই, খুব সামান্য একটা টাকা, 200 টাকা না 250 টাকা বলেছে। তখন না স্যার বলছি, না ওটা হলে আমার না, অসুবিধা হলে বলবে,
মানে সেটা ইন্টারভিউটা দেখে না কি করে জানি না। তা আমি বললাম না স্যার অসুবিধা নেই। তারপর ওটা দিয়ে ওই যে থিয়েটার ওয়ার্কশপটা ঢুকলাম এবং তারপরের থেকে মানে এবং অশোকবাবুর সান্নিধ্য পাওয়া যে কোনো মানুষের পক্ষে, থিয়েটারের মানুষের পক্ষে একদমই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ উনি তো শুধু মানে থিয়েটার পার্সন না, উনি একজন মানে ব্যক্তিত্ব আর কি, মানে শিক্ষিত পণ্ডিত মানুষ, কিন্তু এমন মানে আমি মানে পুত্র স্নেহে মানুষ হয়েছি সেখানে বলতে গেলে। যা প্রশ্রয় পেয়েছি, যা শেখার ওনার কাছ থেকে পেয়েছি, সেটা মানে আমার জীবনে একটা পড়াশোনার আবহ ছিল একটা, মানে সেটাই বলছি যে শুধুমাত্র থিয়েটার নয়, মানে পারিপার্শ্বিক সমস্ত, সেটা রাজনীতি সেখানে আসছে, সেখানে পলিটিক্স আসছে, সেখানে খেলাধুলা আসছে, স্যারের খাওয়া দাওয়া আসছে, প্লাস নাটকের বিভিন্ন নাটক, তখন বিদেশি নাটক সম্পর্কে আমরা জানতে পারছি, স্যারের যে অগাধ পড়াশোনা যে বিদেশি নাটক নিয়ে, যদিও তিনি নাটকেরই অধ্যাপক ছিলেন, মানে ইংরেজির অধ্যাপক, তারপর নাটক বিভাগ কাজ করেছেন। তার ফলে ওই পড়াশোনার একটা বুঝতে পারলাম যে থিয়েটারটাও পড়াশোনা করার বিষয়, মানে শুধু পাঠ মুখস্থ করে সেইটা গিয়ে ওখানে বুঝতে পারলাম। সেখানে স্যারের সান্নিধ্য আমাকে অনেকটাই মানে কি বলবো উজ্জীবিত করেছে এবং আমাকে মানে সমৃদ্ধ করেছে। তো সেই আবহাওয়াতে গিয়ে এবং অনেকগুলো পরপর প্রোডাকশন, মানে প্রথম প্রোডাকশনটা আমরা ম্যাকবেথ করলাম। ম্যাকবেথে আমি তো জানি না, আমরা জানি যে 3-4 বছর থাকতে হবে, কলকাতায় এসেছি থিয়েটার থেকে 3-4 বছর শিখবো জানবো। তা দেখলাম প্রথম প্রোডাকশনটাই ম্যাকবেথে একটা বেশ ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট স্যার দিলেন, আমি খুশি হলাম। তারপর পরপর একাধিক অনেক তো কাজ করে গেলাম। এইবার মানে একজন কলকাতা থেকে এত দূরে হাবড়ায় বড় হওয়া একটা মানুষ, সেই মানুষটা সিদ্ধান্ত নিল যে আমি থিয়েটারই করব বা অভিনয় করব, সেটা কি তখন সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে? হ্যাঁ, তখন ওই যে ফার্ম হাউস, ওই যে ফেস্টিভ্যালটা ছিল জনজাগরণী, সেই পর্ব থেকে মোটামুটি ঠিক করি যে আমি এইটাই করব। আচ্ছা, হলো। কারণ আমাকে সেটা বলার কারণও হচ্ছে, এটা খুব মজার ঘটনা। আমরা তো খেলে ধুলে বেড়াতাম, এই করে বেড়াতাম, তখন আমাকে একজন বলেছিলেন, হয় না পাড়ায় দাদা থাকে, সুবানুদ্ধেরে থাকে, যারা আমাদের শাসন করে এই করে, সে বলছে জীবনের গোল্ডেন টাইমটা নষ্ট করছিস, সেই 25 থেকে 35, এটা একটা গোল্ডেন টাইম, নষ্ট করছিস। আমরা তাহলে 25 থেকে 35 শুধু থিয়েটারই করবো, গোল্ডেন টাইমটা থিয়েটারই করবো। সেই দাদার সঙ্গে পরে দেখা হয়েছে তখন? সে আমাদের ক্লাবেরই, আমাদের স্থানীয় ক্লাবেরই, গোল্ডেন টাইম নষ্ট হয়ে যাচ্ছে। সে আবার এখন মেসেজ টেসেজ মাঝে মাঝে করে, সেটা হয়। মানে আমি বলছি গোল্ডেন টাইম যদি মানুষ বলছে ওই টাইমটাই যেটা দিবি সেটাই হচ্ছে জীবনের হবে, পড়াশোনা কর, এসব কি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, নাটক টাটক করে বেড়াচ্ছিস, ঠিক আছে গোল্ডেন টাইম থিয়েটার, গোল্ডেন টাইম থিয়েটার। সেই থিয়েটারের গোল্ডেন টাইমে তুমি মানে জীবনের গোল্ডেন টাইমে থিয়েটার করে তুমি একটা জায়গায় পৌঁছলে এবং থিয়েটার ওয়ার্কশপে অশোকবাবুর সান্নিধ্য, থিয়েটার ওয়ার্কশপে কাজ করা। তখন কি তুমি ভেবেছিলে যে তুমি পর্দায় কাজ করবে, সিনেমায় করবে, ওয়েব সিরিজ করবে? মানে ওয়েব সিরিজের কনসেপ্টটা তখনও হয়তো অত পরিষ্কার করে আসেনি, কিন্তু পরিকল্পনা কিছু, মানে ফিউচারের কোনো পরিকল্পনা? এখনো ভাবি না আমি থিয়েটার, এই ছবিতে কাজ করব, সিরিয়ালে কাজ করবো বা এইসব ক্যামেরা কাজ। আমার দুঃস্বপ্নেও ছিল না যে কোনোদিনও আমি ক্যামেরায় কাজ করবো। আমি ক্যামেরা কাজ করতামই না, মানে করার কথাই ছিল না আমার। মানে আমি ক্যামেরা কাজ করে, মানে তখন কেন করবো ক্যামেরা কাজ? আমি থিয়েটার করে যে আনন্দটা পেয়েছি। আর আমরা জানি ক্যামেরা মানে উত্তম কুমার, সৌমিত্র, একটা গ্ল্যামারের জগৎ। আমি একটা মফস্বলের একটা নোংরা একটা জামা কাপড় পরা লোক, কেন ওই গ্ল্যামারের দুনিয়া আমার কোনো স্থান নেই, কারণ ওইটা নিয়ে ভাবিনি কখনো। কারণ থিয়েটার করে আমি এত আনন্দ পেয়েছি, নিজেকে চিনতে শিখেছি। আমি এই ক্যামেরার প্রসঙ্গটা পরে বিস্তারিত আসবো, আমি তার আগে এটা একটু সেরে নিই। এটা হচ্ছে যে মানে ঘটনাচক্রে আমার সঙ্গে লোকাদার আলাপ লোকাল ট্রেনে। হ্যাঁ, একদমই। এবং আমি যখন পরে আবার লোকাদার সঙ্গে দেখা হয়েছে লোকাল ট্রেনে, আরও পরবর্তীকালে আরও কাজ করেছে লোকাদা, আরও মানুষ চিনেছেন লোকাদাকে, তখন কিন্তু লোকাদা বলছে এই লোকাল ট্রেনের জার্নিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই যে দূরত্বটা, এই যে তুমি লোকাল ট্রেনে যাতায়াত করতে এবং মফস্বলের একটা ছেলে, যেটা বলছিল তুমি, মফস্বলের একটা ছেলে এসে সেটা লোকাল ট্রেনে যাতায়াত করছে, গ্রুপ থিয়েটার করছে, এত মানুষের সঙ্গে আলাপ হচ্ছে এবং তাদের মধ্যে পণ্ডিত মানুষ, তাদের কথাবার্তা শুনছো, কেউ তোমায় হয়তো বলছে না এটা ভালো হয়েছে। এই যাপনটা তো তোমার একটা বড় সম্পদ, তাই নয় কি? ভীষণই, মানে কি বলবো, আমি তো কোনো সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে তো পড়াশোনা করিনি থিয়েটার নিয়ে বা এই নিয়ে, মানে রবীন্দ্রভারতী বলো, বিশ্বভারতী বলো, এনএসডি বলো, কিন্তু আমার ওই জার্নিটা, আমার ট্রেনের জার্নি যেটা বলছিলে, সেইটাই আমি ভীষণভাবে ঋদ্ধ হয়েছিলাম। মানে এত মানুষের সঙ্গে মিশেছি, এত মানুষের সঙ্গে ইন্টারাক্ট করেছি, যেইটা চেতন অবচেতনে নানান সময় আমার রয়েছে। আমি সেসব মানুষগুলোর তাদের যা হয়, তাদের চিৎকার চেঁচামেচি, ভালোবাসা এর করা,
বিভিন্ন চরিত্র তো একটা কম্পার্টমেন্টে দেখতে পাই। এক্স্যাক্টলি, ওই অবজারভেশন, অভিনেতার অবজারভেশন। আবার হ্যাঁ, কম্পার্টমেন্ট পাল্টালে আরেক রকম, আবার তুমি চলে যাও ভ্যান্ডার কম্পার্টমেন্টে, আলাদা না, হাজার 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 রকম মানুষ। সেইটা আমাকে একটা খুব দিয়েছে। ফলে এই যে জার্নিটা আমার, মানে জার্নি যদি বলো কথাটা, তাহলে হ্যাঁ, এটা আমাকে আমার থিয়েটার জীবনে, মানে আমার শুধু থিয়েটার জীবনে না, মানব জীবনও, নিজস্ব জীবনেও মানুষ চিনতে, সমাজকে বুঝতে অনেক সাহায্য করেছে। এটা আমার একটা বিরাট ব্যাপার আর কি, সেটা মনে করি। থিয়েটার ওয়ার্কশপ থেকে তারপরে তোমার মিনার্ভা রেপার্টারিতে আসা, এবং মিনার্ভা রেপার্টারির সেই বিখ্যাত প্রোডাকশন, যে প্রোডাকশনের নাম দেবী সর্পমস্তা, এবং সেই প্রোডাকশনের জনা 5-6 অভিনেতা মানে আমার সাংবাদিক জীবনের শুরুর দিকে ওই প্রোডাকশন, এবং তখন সেই দলের অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছিল, কারণ আমি খুব নিয়মিত, আমি 6 বার দেখেছি দেবী সর্পমস্তা। এবং সেই দেবী সর্পমস্তা থেকে এমন অনেকে উঠে এসেছেন পরবর্তী সময়ে যারা খুব প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় অভিনেতা হয়েছে। কি ছিল ওই ব্যাচটার মধ্যে, কি ছিল মানে মিনার্ভার ওই সময়টা, মিনার্ভার ওই 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 ঘটনা বলি, ওই নাটকটা, ওইটার মধ্যে একটা অদ্ভুত প্রাণ ছিল। হ্যাঁ, এটা ওইভাবে বলাটা একটু মুশকিল আছে, কারণ একটা বিষয় হচ্ছে যে মিনার্ভা প্রথম স্টেট রেপার্টারি হলো পশ্চিমবঙ্গে, সেটা একটা ব্যাপার। সেকেন্ড কারণ হচ্ছে যে আমরা প্রথম নাটকটা করেছিলাম রাজা লিয়ার, সুমন মুখোপাধ্যায়ের নেতৃত্বে, যেখানে অভিনয় করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। খুবই জনপ্রিয় হয়েছিল। ফলে ওইটা ভীষণ জনপ্রিয় হয়ে মানুষের একটা আকাঙ্ক্ষাও বেড়ে গেল যে রেপার্টারিকে চিনতে পারলো, অতগুলো নতুন ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে, এবং তাদের বয়স সবার 35-এর কম, বেশি নয়। কিন্তু লিয়ারে তাও সৌমিত্র বাবুর মতো একজন তারকা ছিল। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছি। দেখছি যে বাবা, পাশাপাশি ছেলেগুলো তো খারাপ করছে না, এত নতুন নতুন ছেলে। এইবার যখন আমরা সেকেন্ড দেবী সর্পমস্তায় গেলাম, তখন শুধুমাত্র আমরা নিজেরা, এই একটা 35 জনের একটা ঝকঝকে গ্রুপ, মানে 35 জনের মধ্যে আমি বোধহয় সবচেয়ে বেশি বড় ছিলাম সেই অর্থে আর কি। ওই সময় আমি বা আমার সঙ্গে 2-1 এরকম ওই রকমই বয়সী ছিল। ফলে ওই রকম একটা গ্রুপ, আর ওই রকম একটা মনোজবাবুর যে নাটকটা, জানো তো অনেকগুলো দলে ওটা করা হয়নি, পড়া হয়েও করা হয়নি, বুঝছি এই নাটক করা যায় না। ইভেন আমাদের থিয়েটার ওয়ার্কশপে পড়া হয়েছিল, তাই হ্যাঁ, এটা পড়া হয়েছিল, সম্ভবত বিভাসবাবুও পড়েছিলেন, সম্ভবত যতদূর মনে পড়ছে। তখন ওই নাটকটা করা হলো, এবং ওটা দেবেশদা খুব ইন্টারেস্টিংলি একটা ডিজাইন করে, এবং সেটাকে মিউজিক্যাল ফর্মে নিয়ে গিয়ে, এবং একদম ফোক এলিমেন্ট ইউজ করে ওই নাটকটাকে এমন একটা পর্যায়ে দিলেন, এবং সত্যি সত্যি আমরা জান প্রাণ ঢেলেই করেছিলাম। সেটা নিয়ে মানে প্রশ্নই নেই, মানে প্রত্যেকে, আমি 4-5 জন বলছো, কিন্তু তখন ওখানে যারা যারা কাজ করেছিল প্রত্যেকে তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা। এবং মানে একটা সংলাপ আছে হয়তো পুরো অত বড় নাটকে, তিনি যে তারে সংলাপটা বলছেন, বোঝা যায় যে তিনি পুরো নাটকটার সঙ্গেই আছেন, ওই রিদমটার মধ্যে। সেটা দেবেশদার একটা মুন্সিয়ানা তো বটেই, মানে দেবেশদা তো ওটাও প্রচন্ড খাটাখাটনি করে এবং যত্ন নিয়ে করেছেন। সে তার অনেক প্রেক্ষিত আছে, আছে সেটা। আমরা এমন একটা সময় পড়েছিলাম, সেইটা একটা ট্রানজিশন পয়েন্টে ওই প্রোডাকশনটা হয়েছিল, মানে একটা সরকার তৈরি চলে যায়, একটা সরকার আসে, এবং দেবেশদা বলেছিলেন যে কিছু ছিল না, সেই একদম পড়ে থাকা কিছু সেটের গাছ টাছগুলো নিয়ে একদম। ফলে ওইটা দেবেশদা বলেই সম্ভব হয়েছিল একরকম ভাবে। সেইটা দর্শকদের মধ্যে একেবারে ভয়ঙ্করভাবে তার গানগুলো জনপ্রিয় হলো, সকলের অভিনয় প্রিয় হলো। অনির্বাণ এখান থেকে তো ভীষণভাবে উঠে এলো, সেটা নিয়ে আনন্দবাজার বা অন্যান্য জায়গায়, অন্যান্য পত্রিকা বিরাট রিভিউজ, মানে আজকালও সম্ভবত লেখা হয়েছিল। ফলে ওইটা নিয়ে মানুষের মধ্যে একটা এমন উন্মাদনা তৈরি হলো, এবং আমি ট্রেনে বাসে মানে দেবী সর্পমস্তার গান, সেটা অনেকের মুখেই শুনেছি, ইভেন বাচ্চা এদের মুখে শুনেছি। সেটা খুব, এটা আমাদের একটা খুবই বড় পাওয়া, যে সত্যি সত্যি নাটকের গান সাধারণ মানুষ গাইছে সেই সময়টা। ফলে দেবী সর্পমস্তা একটা, মানে আমাদের বাংলা থিয়েটারেও, আমার কথা শুধু বলছি না, অনেকের কথা শুনেই বলছি, এটা আমার কথা নয়, যে একটা ভালো কাজ হিসেবে তখন প্রতিষ্ঠা পেল। এইটা খুবই ভালো হয়েছিল, মিনার্ভার পক্ষেও আমাদের পক্ষেও সকল। এটা তোমাদের একটা ভালো অভিজ্ঞতা সেই সময়। খুবই খুবই। দেবী সর্পমস্তা হলো, এবং দেবী সর্পমস্তায় অভিনয়ের একটা জনপ্রিয়তা, এবং কত সাল পর্যন্ত দেবী সর্পমস্তা মোটামুটি, তুমি রেপার্টারিতে কত সাল অবধি ছিলে? আমি 13। হ্যাঁ। তারপরে কলকাতার ইয়েটা কি আরেকটু ওপেন হলো? কলকাতায় কাজের স্কোপ কি আরেকটু খুলে গেল? সেটা আমি ঠিক বলবো না, কারণ আমি থিয়েটার ওয়ার্কশপেও তার আগে বেশ কিছু প্রোডাকশন করেছি। মানে তুমি যদি পরিচিতির কথা বলো, পরিচিতি পেয়েছি, সেটা হয়েছে। এবং আমি তো রেপার্টারি করে আবার দলে ব্যাক করবো এরকমই ঠিক ছিল, এবং তাই করেছিলাম। ইভেন আমি রেপার্টারি চলাকালীন আমি দলে যেতাম,
মানে রেপার্টারি তো 5টা 5:30 হতো, তারপরে আমি আমার শ্যামবাজার থিয়েটার ওয়ার্কশপেই চলে যেতাম। সেটার মধ্যে আমি শুধু প্রোডাকশনগুলো করতে পারিনি, কিন্তু তার যা যা করার সাংগঠনিক কাজ চেষ্টা করেছি করে যাওয়ার আর কি। হ্যাঁ, কিন্তু তারপরে দেখলাম যে কিছু দল থেকে আমন্ত্রণ আসতে শুরু করলো যে অভিনয় করা যায় কিনা। তখন আমি পারমিশন নিয়ে স্যারের, আমি তো এমন মানে এটা খুব মজার যে আমি থিয়েটার ওয়ার্কশপ প্রোডাকশন করেও অন্য দলে অনেকগুলো কাজ করছি তখন, কিন্তু সহজে কী করে সম্ভব দল চালিয়ে। এমন হয়েছে দলে আমি কোনোদিন এখন রিহার্সাল কামাই করিনি, কি করে হয়েছে আমি জানি না। দলের রিহার্সাল কামাই করিনি, আমি ওদের বলছি যে আমার দলের রিহার্সাল থাকলেও বা দলের কাজ থাকলে কিন্তু আমি মানে করে উঠতে পারবো না। এটা সত্যি শিক্ষণীয়, মানে এটা গ্রুপ থিয়েটারের আদর্শের ক্ষেত্রে এটা তো সত্যি শিক্ষণীয় একটা বিষয় যে তোমার দলের কমিটমেন্টটা, কারণ ওটার প্রতি তুমি যতদিন কমিটেড আছো ততদিন ওটার প্রতি কমিটেড। মানে মনে আছে আমি একবার, এটা খুব মজার কথা বলে দিই ছোট্ট করে, আমি হঠাৎ করে আমাকে কি একটা সিরিয়ালে আমাকে ডেকেছিল, তা আমি গিয়েছিলাম, আমাকে বলেছিল 4টের মধ্যে ছেড়ে দেবো। এবার 4টে, আমার 5:30 না 6টার সময় আমার বাগবাজারে আমার রিহার্সাল। এবার আমি গিয়ে দেখছি যে এবার দেখছি ওটা ডিলে করছি, টেকনিক্যাল কারণে কি জেনারেটর নাকি খারাপ হয়েছে। আমি 5:30 নাগাদ স্যারকে ফোন করে বললাম, স্যার আমার না একটু দেরি হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে চলে আয় তুই, অসুবিধা নেই, আমরা তো 6টা 6:30 শুরু করবো। এবার দেখছি ওই মেশিন ঠিক হচ্ছে না, 7টা বেজে। আমি কেঁদে দিয়েছি স্যারকে ফোন করে, আমি স্যার আমি বোধহয় আসতে পারলাম না। এবার এই কী হলো, কাঁদছিস কেন? আরে তুই একদিন তো হতেই পারে। আমি না এটা ভাবতেই পারিনি যে আমি রিহার্সাল মিস করবো। হ্যাঁ, সেইটা আমার, আমি তারপরে আর ওইদিকে বললাম না, ওইদিকে আমার ওই সব কারণে আমি খুব ভয় পেতাম যে নাটকের রিহার্সাল কামাই হয়ে যাবে, এইটা আমি কোনোদিনও ভাবতে পারতাম না আর কি ওই সময়। হ্যাঁ, তো তারপর তুই বাইরের দল থেকে অল্প অল্প করে ডাক আসতে শুরু করলি, মানে আমরা রেপার্টারি থেকে বেরিয়ে মেফিস্টো করলাম, সুমনদা মেফিস্টো করলি, সেটাও খুব জনপ্রিয়, সেটাও খুবই জনপ্রিয়, বহু মানুষ দেখতে এসেছিলেন। এরপর যেটা হলো যে কোভিড, এবং কোভিড তোমার প্রথম স্ক্রিনের কাজ কোনটা? স্ক্রিনের কাজ সম্ভবত হারবার্ট। আচ্ছা, মানে যদি স্ক্রিনে বলো, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, সম্ভবত হারবার্ট, আর না হলে আরেকটা, আমার এটা একটু কনফিউশন হয়, আরেকটা বেরিয়ে আসা বলে একটা টেলিফিল্ম হয়েছিল। এই দুটো কোনটা আগে কোনটা পরে আমি একটু গুলিয়ে গেছি আর কি, বুঝলে তো, হয় হারবার্ট নয় এই বেরিয়ে আসা। কিন্তু মানে হারবার্টের সময় থেকে তো তুমি খুব নিয়মিত স্ক্রিনে কাজ করছো এরকম না? একদমই না, ওটা তো একদিন বলেছিল, চলে গেছিলাম। এইবার যেটা বললে যে বাইরে থেকে ডাক আসতে শুরু করেছে, সেই সময়টার পর তোমার স্ক্রিনে প্রথম মানে একটু নিয়মিত স্ক্রিনে কাজ করা শুরুটা কি কোভিডের পর? কোভিডের আগেও আমি কয়েকটা কাজ করেছি। সেটা ওই যে বললাম যে আমার রিহার্সাল আর শো বাদ দিলে যদি করতে পারো, সেরকম ভাবে কয়েকটা কাজ করেছো। আচ্ছা, সেইটা করেছি। এবং এরপর যখন কোভিড এলো, তখনও কিন্তু আমি তোমায় দেখেছি যে তুমি থিয়েটারের প্রতি তোমার যে আসক্তিটা বা যে ভালো লাগাটা, সেইটাকে কিন্তু তুমি ততটা বাদ দাওনি। তখনও তুমি একক একটা কাজ করছিলে। হ্যাঁ, এবং সেই এককটা কিন্তু মানে আমার এটা অবাক লাগতো যে আমি দেখেছি যে তুমি ওই একটা ব্যাগের, তুমি আমায় বলেছিলে যে আমার একটা ব্যাগে তো পুরো জিনিসটা হয়ে যায়, আমি তো ব্যাগটা পিঠে করে নিয়ে চলে যেতে পারি পারফর্ম করতে। সেই জার্নিটা কেমন ছিল, মানে তখন যখন একক পারফর্ম করছো এবং এভাবে ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছ, মানে কি ভেবে করেছিলে এটা? সেটা এর প্রেক্ষিতে কিছুই নেই, আমি তখন আর কি ফুল ফ্লেজে থিয়েটারই করছি, মানে ধরো বছরে 7টা 8টা নাটক করছি, এবং সেগুলো সবই বিখ্যাত নাটক হয়ে গেছে। মানে কোভিড যখন হয় তখন আমি যে ধরো 5টা নাটকের কথা বলছি, 4-5টা নাটক, তার মধ্যে একটা ছিল অঞ্জন দত্তের রঘুপতি ছিল, যেটা আমাদের লন্ডন এবং লিভারপুলে শো হওয়ার কথা ছিল। তারপরে তিতুমির করছিলাম, একলা চলেরও করছিলাম কৌশিকদার, দলের প্রোডাকশন করছিলাম, এরকম 5টা। মেফিস্টো চলছিল, প্রায় ফুল হাউস 4-5টা নাটক তো ছিলই তার মধ্যে, অন্য বলেছিল। সেগুলো থেকে আমার রুজি যা হওয়ার হচ্ছিল, সেইটা এক ধাক্কায় বন্ধ হয়ে গেল লকডাউন। এবার আমার মাথায় তো শুধু নাটক আর নাটকের সংলাপ ছাড়া আর কিছু নেই, মানে আমি আর কি জানি, মানে কি পারি বা কি করব। তখন ওইগুলোই শুধু আওড়াতাম হয়তো ঘরে বসে, যে নাটকের সংলাপ ঠিক আছে বলি, একা একা কি করবো, সময় কাটাবো, গৃহবন্দী হয়ে আছি, কোথায় বাই করব। তখন আমার মাথায় ওই নাটকের সংলাপগুলো, আমি একটা নাটক করতাম ফোর্থ বেল বলে, দত্তদার লেখা নাটক, আমি পড়েছি। হ্যাঁ, নাটকটা খুবই ভালো নাটক আর কি। যাই হোক, সেখানে একটা থিয়েটারের পার্সপেক্টিভ থেকে একজনকে দেখা হয়, যে একজনকে দেখানো হয়, তা সেখানে একটা দীর্ঘ সংলাপ ছিল, একটা থিয়েটারকে একটা মানুষ দেখছে, মানে থিয়েটার হেঁটে চলে বেড়াচ্ছে, এরকম একটা সংলাপ, দীর্ঘ সংলাপ ছিল, সেটা আমিই বলতাম, নির্দেশক হিসেবে বোধহয় বলতাম।
তো সেই সংলাপটা একটা দীর্ঘ মানে মনোলগের মতন, সেইটা বলতে বলতে ভাবছিলাম যে বাহ, এটা দিয়ে তো একটা কিছু করা যায়। তো নাটকের সঙ্গে কথা বলতে বলতে আমি তখন আরও যেসব নাটকগুলো করছি তার কিছু সংলাপ জুড়লাম এর সঙ্গে, তারপর সেটা বাদ দিলাম, দিয়ে হয়তো ডিএল রায়ের একটা নাটকের কোনো সংলাপ, এরকম 5-7টা নাটকের এই মনোলগ মতো জুড়ে ওই ঘটনার সঙ্গে মিশিয়ে, এবং লকডাউনের পরিস্থিতিতে আমাদের একজন অভিনেতা হোক বা একজন থিয়েটারের লোক হোক, ভেবেছিলাম থিয়েটারের লোক, আসলে ওটা সবার কথাই বলতে চেয়েছিলাম যে একটা মানুষ কাজ হারালে, গৃহবন্ধু হয়ে গেলে কি থাকে, সেইটা বলতে গিয়ে আমি একটা মিনিট 15-20 একটা লিখে ফেললাম নিজের মতো। লিখে ফেলে আমি ওই অন্ধকার ঘরে একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে মোবাইল ক্যামেরাটা সামনে দিয়ে পাঠ তখন আমার এরকম দাঁড়িয়ে হয়ে গেছিল। যাই হোক, ওইটা পাঠটা করলাম, পাঠটা করে আমার স্ত্রীকে দেখালাম, এই দেখতে কেমন হয়েছে, একটা অন্ধকার লাল লাইট জ্বলছিল, আমার ছবিটা মনে আছে এরকম একটা একটু এগিয়ে। তখন ও বললো বেশ ভালো হয়েছে তো, মানে তাই দাঁড়া তারা 2-1 বন্ধুকে পাঠাই, 2-1জনকে পাঠালাম, তারা বলছে এটা কি করেছো, এটা পারফর্ম করো, আমি দেখবো। কি বলছো, মাথা খারাপ নাকি? হ্যাঁ, এটা থিয়েটার করো। আমি থিয়েটার, ওটা তো একটা টুলের উপর বসে বলেছিলাম, থিয়েটার মানে তো সেট লাইট হ্যাঁ। বলছে না না করো না, তোমার বাড়িতেই করো, আমরা দেখতে আসবো। আচ্ছা বাড়িতে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখছি। তখন আমি ওইটাকে আবার ওই একটা পারফরমেন্সের নিয়ে যাওয়ার জন্য যা যা করার আমি হাতে এঁকে একটা ওই কাট আউট মতন করলাম, খবরের কাগজে কতগুলো ম্যান হাইট কতগুলো মানুষ করলাম, দেয়ালে সেটে টেটে দিয়ে একটা নাইট ল্যাম্প ছিল তখন, এটা 2টো নাইট ল্যাম্প না 3টে নাইট ল্যাম্প জ্বালিয়ে অন্ধকারে বসিয়ে ওইটা করলাম। তা দেখলাম ওদের বেশ ভালো লাগলো। তার মধ্যে একজন আমার একটি সংবাদপত্রের মানে থিয়েটারের কলামজি ছিলেন, সে বললো এটা তো আমি এক্ষুনি আমি এটাকে রিভিউ করবো। আমি কি বলছেন? আমি হ্যাঁ, তার একটা দলও আছে, আর আমার দলে তোমাকে কলসো করতে হবে। এই লকডাউন, তারাও এসেছিল লকডাউনে, আমার মাস্ক ফাস্ক পরে আনলক একদিন ছিল, ওর মধ্যে ঢুকেছিল গাড়ি, নিউ আলিপুর না কোথা থেকে এসেছিল, এরকম 8-10 জনকে বসিয়ে রেখে এটা করেছিলাম। তারপর তাদের কাছে করতে গেলাম, তারপর আরও কলসো আসতে শুরু করলো, বাড়িতে আবার একটা শো করলাম, আরও বন্ধু বান্ধব কিছু এলো, সেটা বেশ কিছু কলসো করে ফেললাম। কিন্তু বিষয়টা ছিল যে আমি তো ইন্টিমেট থিয়েটার করতে পারবো না, কারণ ওই ফিলোসফি আমার নেই। আমি প্রসেনজিয়াম করতে পারছিলাম না বলেই আমি ওখানে বসে একটা পারফরমেন্স করেছি। আমার বন্ধু বান্ধব তারা তুই কেন ইন্টিমেট করছিস না, আমরা না সে ইন্টিমেট করাটা তো মানে করলে আমার হয়ে গেল সেটা তো নয়, তার একটা ফিলোসফি আছে, তার একটা দর্শন আছে, তার একটা ইয়ে আছে। আমি করতে পারিনি বলে আমি এটা ওই সময় চর্চার জন্যই ধরে নিতে পারো করেছি, বা আমার ক্রাইসিস থেকে হয়তো করেছি। তা ওইটা আমি অনেকগুলো শোটো করলাম, মানে লকডাউনটা আমি আসলে অনেকগুলো কাজ করেই কাটিয়েছিলাম। মানে হয়তো এই যে ছবি টবি আঁকার কথা বলছো, লকডাউনে আমি হয়তো আবার নতুন করে ছবি আঁকতে শুরু করলাম, কিছু হয়তো স্কাল্পচারও করতে শুরু করলাম, মানে এইসব যা যা সময় কাটানোর। আর কিন্তু ওই সময়টা ভীষণ ডিপ্রেসিং ছিল তো, মানে কেরিয়ার উপার্জনের দিক থেকে তো ভীষণই খুবই অবস্থা খারাপ ছিল। কিন্তু যেহেতু আমার স্ত্রী একটা চাকরি করতেন, মানে আমার ডিপ্রেশন আমার মতন, আমার ডিপ্রেশন যে আমি স্টেজে উঠতে পারছি না, এইটা আমি খুব একটা উপার্জন নিয়ে খুব একটা ভাবিনি, মানে সেটা আমার বিয়ের আগে হোক পরে হোক, মানে উপার্জনটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমি জানি আমি যেটুকু আমি সেটুকুই, আমার চাহিদা তো বেশি ছিল না কোনোদিনই। ফলে আমি ঠিক আছে, আমার যদি 5,000 টাকা হয়, 5,000 টাকা, 2,500 টাকা, 2,500 টাকা আমি চালিয়ে দিতে পারবো আমার মতো। ফলে আমার কোনো খরচ নেই, কিছু নেই। যাই হোক, তা সেই ক্রাইসিসটা আমার ছিল যে আমি সংলাপ বলতে পারছি না, মানে নাটকে অভিনয় করতে পারছি না, এইটা আমার খুবই ক্রাইসিস ছিল। সেইটা এইসব কাজগুলো করে, শর্ট ফিল্মও করেছি কতগুলো, মানে যা পেরেছি তাই করেছি, মানে ওই ডিপ্রেশনের মধ্যে ঢুকে যেতে চাইনি। মানে কাজটাই তোমাকে সেই সময় কিছুটা করে। তারপর কোভিড কেটে যাওয়ার পর থেকে এবং এই সময় পর্যন্ত মোটামুটি 3 বছর, এই সময়টায় তো কাজের একদম ফ্লাডেড তুমি, মানে প্রচুর কাজ, লোকে এত মানুষ চিনেছে তোমায়, এত মানুষ দেখেছে, বিভিন্ন রকম চরিত্রে তোমায় দেখেছে। মানে আমি সত্যি বলবো যে আমি তোমাকে যতগুলো শেডসে স্ক্রিনে দেখেছি, আমার মানে অবিশ্বাস্য এই শেডসগুলো, মানে এত ডিফারেন্ট শেডস। আমি কয়েকদিন আগেই একটা দেখছিলাম, একটা সিরিজ দেখছিলাম, সেখানে একটা খুব সঙ্গীত মনজ্ঞ পরিবারের একটা অচিন্ত আইচ, হ্যাঁ, সেই অচিন্ত আইচে তুমি যে চরিত্রটা করেছো, বা তুমি আবার প্রলয়ে একরকম চরিত্র করেছো, এই জিনিসটা শুরু হলো কিভাবে? মানে এই যে কাজের যেই যে ডিফারেন্ট শেডস, এবং তোমাকে খুব উচ্ছ্বসিত হয়েছে মিডিয়া বিভিন্ন সময় তোমাকে নিয়ে কথা বলেছে এবং তোমার অভিনয়ের প্রশংসা পেয়েছো, এই জিনিসটা
শুরু হলো কিভাবে? শুরু না, দেখো আমি আমি কখনো যেটা বলছিলাম দুঃস্বপ্ন ভাবলে ক্যামেরায় কাজ করবো, কারণ আমি জানি ক্যামেরা অনেক ঝামেলা আছে। স্টেজে আমি দাঁড়াবো, কথা বলবো, দর্শক ওখান থেকে শুনবে, ঠিক আছে, রং টং মুছে, মুখের রং মুছে বাড়ি চলে যাবো, স্পিরিট গাবের গন্ধ শুনতে হবে, ঠিক আছে, অডিকলনের গন্ধ শুনবো, শুয়ে পড়বো। কিন্তু এইটা তো জানি যেটা কঠিন কাজ, মানে কারা করে, যেটা আগে বলছিলাম, মানে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, মার্লন ব্র্যান্ডো, হ্যাঁ সব মাথার মধ্যে ওই সব। তো এবার আমি 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 একটা এর আগে একটা ভূমিকন্যা বলে একটা সিরিজ করেছিলাম, সেটা অনেক আগে, হ্যাঁ তার এরও আগে, কোভিড টোভিড আগে। এবার আমি ওটা টেলিভিশনে টেলি সিরিজ মতো, ওটা লিমিটেড সময় ছিল, আমি দেখেছি। সেখানে আমার বন্ধু ওই ডিরেকশনের কাজ করছিলেন আর কি। ফার্স্ট শট দিতে গেছিলাম টাকিতে, তো ও আমাকে বললো যে শোন, ও থিয়েটারের লোক ছিল, আমার কলকাতায় থিয়েটারে আসার শুরুর দিকেরই বন্ধু ও। তো বললো যে এটা কিন্তু থিয়েটার না ভাই, ঠিক আছে, এটা একটু বুঝে, বুঝলি তো, মাপটা একটু বুঝে। হ্যাঁ ঠিক আছে, ভাই ফার্স্ট শটটা দিয়েছে, বললাম ভাই ঠিক আছে, পাক্কা আছে, তার মানে মাপটা হচ্ছে এইটা, ঠিক আছে চলো। এদিকে তো থিয়েটারে তো আমরা আমাদের মতো করে বলি, হ্যাঁ ঠিক আছে। তারপর থেকে আমি আমি আর কিছু ভাবিনি, মানে থিয়েটার করে আমরা, মানে থিয়েটার করার ফলে যেটা হয়েছে সেটা কিভাবে চরিত্র নির্মাণ করব সেটা নিয়ে আমাকে ভাবতে হয়নি। ইভেন আমি যখন মন্দারও করছি তখন ক্যামেরা কোথায় বসেছে সেটা কি, এখন আমি জেনেছি, এখন 85 হয়, 30 হয়, এসব তখন তো জানতাম না, কোথায় বসেছে আমি জানি, আমি আমার কাজটা করে গেছি, ঠিক আছে, তারপর শুনি এই হয়ে গেছে। মানে আমি কোনো সময় ক্যামেরা, লাইট, হ্যান ত্যান কীভাবে নিতে হয় এখন বুঝি এগুলো কত গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো হয়েছে আমার তো ওই প্রথাগত থিয়েটারে, মানে সিনেমার কোনো শিক্ষা নেই, মানে এখনও নেই, আমি অশিক্ষিত একজন আর্টিস্ট হিসেবেই কাজ করে যাচ্ছি। তো সেটা যতদিন করা যাবে চেষ্টা করি, হ্যাঁ আচ্ছা এটা 85, তাহলে একটু বোধ হয় কাছে আছে বোধ হয়, হ্যাঁ একটু বড় করে মুখটা দেখাবে, এটা আচ্ছা 35, তাহলে একটু দূরে, মানে এইরকম একটা ক্যালকুলেশন করে নিয়ে শিখছি এখন। মানে এটা আমার খুবই সুযোগ ঘটেছে যে আবার একটা নতুন কাজ নতুনভাবে শেখার ফলে এনজয় করছি খুব, এইটা বলতে পারি। মানে তুমি যে চরিত্রগুলো পর্দায় অভিনয় করেছো, সেই চরিত্রগুলোর মধ্যে কোনো তোমার কোনো পছন্দের চরিত্র বা এরকম কিছু আছে যে যে এই 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 চরিত্রটা আমার খুব আমি স্যাটিসফাইড হয়েছি, খুব যেমন দেবী সর্বমস্তার কথা বললে যে খুব প্রাণ ঢেলে কাজটা করে, খুবই, অন্য কাজগুলো তো নিশ্চয়ই সমান গুরুত্ব দিয়ে করেছো, কিন্তু আমি বলছি যে এরকম এক একটা ভাবনা থাকে, এরকম কিছু না সেরকম আমার কখনো মনে হয়নি। অবশ্য সেটা থিয়েটারের ক্ষেত্রে হয়েছে, আমার দেবী সর্বমস্তা খুব জনপ্রিয় নাটক, কিন্তু আমার অভিনয় করে ভালো লেগেছে আরো অনেক নাটক আছে। আমার আমি একটা নাটক করতাম, সেই নাটকটা তো খুবই বিখ্যাত নাটক ছিল, মানে বিখ্যাত মানে আমার কাছে ওই অভিনয় করতে ভালো লাগতো। তাই বলছি এরকম অনেক নাটকই আছে, মানে হিট বা ওইটার কথা বলছি না, সেটা আমরা একটা এনার্জি দিয়ে করি না। অভিনেতাদের অনেক সময় থাকে, মানে অনেক অভিনেতার, তুমি সেটা বললে যে তোমার সেটা ছিল না কোনোদিনই যে পর্দায় অভিনয় করার ওরকম একটা ব্যাপার, কিন্তু প্রথম একটা বড় পর্দায় নিজেকে দেখা, মানে অনেক সাংবাদিকদের অনেক সময় থাকে যে খবরের কাগজে প্রথম নিজের নামে একটা লেখা বেরোচ্ছে, সেই লেখাগুলো দেখা তারা বিয়ে করে তারা যত্নে রাখে যে এই প্রথম আমার নামে লেখা বেরিয়েছে। একদমই তাই। না আমি সেটাই বলছি যে ধরো মন্দার, আমি তো জানি না মন্দারের পর আমি কাজ করবো, অনির্বাণ আমাকে বলেছে লোক একটা কাজ করবো, করেছি, কাজ করে চলে গেছি, মানে সেটা তো আমি আলাদা করে যে বিরাট কিছু করেছি তা তো নয়, আমি যেটা অভিনয় করি সেটাই করেছি, ডিরেক্টর কিছু বলেছেন সেটাকে মেনে চলেছি। তারপর তো কাজটা করার পর কাজটা খুব ভালো হয়ে গেল, তো ভালো হয়ে গেল, আমি তো থিয়েটারই করবো। তারপর দেখি আবার একটা কাজ এলো, ফলে আলাদা আলাদা করে আমার চরিত্রের প্রতি খুব ভালোবাসা নেই, মানে আলাদা করে আমি কোনো বলতে পারবো না আমার এই চরিত্র, আমার ওই চরিত্রগুলো করতে ভালো লাগে, সে যে কোনো চরিত্রই হোক, সেটা খুব একটা বায়াসনেস হয়ে বলবো না এইটা হিট করেছে, মানে আবার প্রলয়ের ওই চরিত্রটা আমার খুব ভালো লেগেছে এরকম মনে হয়। কিন্তু আমার অনেক চরিত্র করতে ইচ্ছে করেনি, সেগুলো করেছি, হয় না অনেক সময়, হ্যাঁ করেছি, কিন্তু আমার মতো করে করার চেষ্টা করেছি। হ্যাঁ মন্দারের চরিত্রটা নিশ্চয়ই, মদন হান্দারের চরিত্রটা ভালো, প্রলয়ের চরিত্রটা ভালো, ছোট লোকে একটা চরিত্র করেছে, ছোট লোকের চরিত্র, ফারুকের চরিত্রটা খুব ভালো, মানে এরকম অনেকগুলো চরিত্র আছে, খুবই ভালো ভালো চরিত্র আছে। এবং প্রলয়ের চরিত্রটা তো মানে ওটা বোধহয় ইয়ে হয়ে গেছে, ওটা এখন মিম আর ফেসবুকে আর এতে বলো না, মানে হ্যাঁ মন মানিস বলে খেলায় একটা পক্ষে হারলে ওটাও দেখি আমার মাথায় টিপ পরিয়ে পাঠিয়ে দিচ্ছে, মিম করে আমাকেই পাঠাচ্ছে। সিপিএম কংগ্রেসের কি গন্ডগোল হচ্ছে, তৃণমূলের কি গন্ডগোল হচ্ছে, তারও একটা লোকের ক্যারেক্টার করে আমার মিম করে পাঠিয়ে দিচ্ছে, যা তা হয়েছে। হ্যাঁ এইটা কিন্তু একদিক থেকে এই জনপ্রিয়তাটা কিন্তু এটা কি থিয়েটার করলে তো এই থিয়েটার তো এই মাস লেভেলের জনপ্রিয়তা না, সেই দেখো আমি এই মাস জনপ্রিয়তা কখনো এক্সপেক্ট করিনি, চাইও,
মানে সত্যি কথা বলতে, এটা তুই বলার কিছু নেই, এটা হয়ে গেছে। এটা আমার না হয় অন্য কারো হতে পারতো, আমারও হয়ে গেছে, বাই চান্স হয়ে গেছে। আমি থিয়েটার করে যেটুকু ভালোবাসা মানুষের পেয়েছি, যেসব মানুষের সান্নিধ্য পেয়েছি, সেটা নিয়ে আমি খুব সুখী ছিলাম, খুশি ছিলাম এবং গর্বিতও ছিলাম। মানে যেসব মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে বা তাদের সঙ্গে আমি মিট করেছি, এইটা আমাকে একটা বাড়তি দিয়েছে। এবং বাড়তিটা এত বাড়তি, সেটা একটু অস্বস্তিকর বাড়তি আর কি। সত্যি প্রচুর মানুষ আমাকে, এখন তো তোমাকে পথে ঘাটেও তো লোকে চেনে, এখন আইডেন্টিফাই করে, তো বুঝতে পারে, চিনতে পারে। হ্যাঁ, আমি এই টুপি পরে থাকি, মাস্ক পরে থাকি, সাংলা, তবুও চিনতে পারে বলে মনে হয়, তাকাচ্ছে। আমি অনেক সময় বলেওছি আমি কিন্তু না সেরকম, কিন্তু যাই হোক। হ্যাঁ, মানে এটা তো মিডিয়ার একটা কি বলবো, এটা ডিমান্ড, মানে মিডিয়ার এটা বিষয়। এটা শুধু আমি থিয়েটার করতাম, একই অভিনয় আর ভালো করতাম, তাহলেও কিন্তু অত মানুষের কাছে পৌঁছতো না। এটা মিডিয়ার জন্যই, সৌজন্যে অনেক মানুষের কাছে পৌঁছে, অনেক মানুষ দেখেন, তার মধ্যে কিছু মানুষের ভালো লাগে। এটা নিয়ে আলাদা করে আমি বিশাল কিছু করেছি, ওটাই কিছু করিনি, এরকম ব্যাপার নয় একেবারেই। এবার আমি তোমার না কতগুলো বিষয়, আমি একটু দুটো তিনটে বিষয় একটু মতামত জানতে চাইবো। মতামত মানে তুমি এখন সিনিয়র একজন আর্টিস্ট, শিল্পী, সেইখান থেকে যে অনেকেই বলেন যে থিয়েটারে দর্শক যত হতো আগে, তার থেকে দর্শক অনেক কমে গিয়েছে। এটা কি তুমি মনে করো? হ্যাঁ, নিশ্চিতভাবেই কমেছে, নিশ্চিতভাবে কমেছে। এবং সেটার কারণ কি বলে তোমার মনে হয়? কারণ মানে তুমি যদি তোমার ছেলেবেলা বা আমাদের ছেলেবেলা বলো, আমাদের তখন হয়তো একটু বড় হয়েছে, আজ থেকে 10 বছর বা 15 বছর আগে যদি তুমি দেখো, 15 বছর আগের কথাই বলছি, আমাদের এই যে এন্টারটেনমেন্ট যা বলি, বিনোদন বলতে যা বুঝি, সেটার উপায় কী ছিল? ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা দেখবো, মানে লিগের খেলা দেখবো, ওয়ার্ল্ড কাপ আসলে ওয়ার্ল্ড কাপ দেখবো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো, আর পাড়ায় নাটক, যাত্রা এইসব হলে দেখবো, আর ক্রিকেট তো আছে। এর বাইরে তো বিনোদন বলতে খুব একটা বাঙালির ছিল না, এই মোটামুটি, আর একটু এদিক ওদিক হতে পারে, আর বেড়াতে যাওয়ার ছিল না। কিন্তু এখন বিনোদনের এত সম্ভার নিয়ে সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয় হাজির হয়ে গেছে, সেটার একটা কম্পিটিশান আছে। এবং সেই দিকে মানুষ ঝুঁকেছেও বেশি, কারণ তার আবেদন অনেক বেশি, যে কারণে আমাকে মানুষ বেশি চিনছে। সেটা তো ওই কারণেই যে দেখছে বলেই চিনছে, না দেখতে চিনতো না। ফলে ওইটা মানুষের প্রতি, মানুষ ওর প্রতি যে ঝোঁকটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে থিয়েটার একটু ব্যাকফুটে আছে। সে ব্যাকফুটে তারা অনেকগুলো কারণও আছে। একটা কারণ হতে পারে যে প্রযোজনার মান আগে তৈরি হতো, হয়তো দল সংখ্যা কম ছিল, সেই জন্য প্রযোজনার মানগুলো আমাদের বেশি করে চোখে লাগতো। এখন অনেক দল হয়ে গেছে, প্রযোজনার মান, লেখাপত্রে যা পড়ি, মানে যারা পণ্ডিত মানুষ, যারা দেখে আস্তে 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 ক্রোনোলজিক্যালি যারা বলছেন, সেক্ষেত্রে দেখা যায় প্রযোজনার মান সামগ্রিকভাবে পড়েছে। বিক্ষিপ্তভাবে ভালো নাটক হচ্ছে না এরকম নয়, এরকম ব্যাপার না। আগে ধরো 10টা নাটকের মধ্যে 8টা নাটক ভালো, 4টে নাটক, 2টো নাটক খারাপ বা 3টে নাটক খারাপ। এখন যদি 50টা নাটক হয়, খারাপ মানে বুঝি মান অনুযায়ী খারাপ। হ্যাঁ, অবশ্যই নাটক খারাপ হতো, এটা বলা খুবই পাপ আমার কাছে, সেটা বলছি না আমি, প্রযোজনা মানে পৌঁছতে পারলো না। এখন হয়তো 50টা নাটক হচ্ছে, তার মধ্যে হয়তো হলো 40টাই সেই মানে পৌঁছতে পারছে না। সেটা তাদের বিভিন্ন কারণ থাকতে পারে, সে নাটক কেন পৌঁছতে পারছে না। কারণ এখন অর্থনৈতিক বিষয়টা একটা বিরাট ব্যাপার। একটা দলে একটা শিক্ষকের অভাব খুবভাবে দেখা যায়। মানে আগে এক একটা দলে একজন নির্দেশক ছিলেন, তিনি একজন শিক্ষক হয়েই থাকতেন মূলত। কিন্তু এখন একজন, সবার ক্ষেত্রে বলছি না, একজন ব্যর্থ অভিনেতা একজন নির্দেশক হয়ে দল করে একটা দল তৈরি হয়ে যাচ্ছে। এটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু তুমি দেখবে, আমি দেখেছি, সে তাকে 15 দিনে একটা নাটক তৈরি করতে হচ্ছে। আগে যেটা আমরা 4 মাস 3 মাস বা আমাদের আগে আরো হয়তো 6 মাস 7 দিন 10 দিনে নাটক তৈরি, ফুল লেন্থ নাটক তৈরি হয়ে যায়। এবার সে কখন বাইরে থেকে বা 2জন অ্যাক্টর আছেন, তাদের সঙ্গে করে তাকে 15 দিনের মধ্যে বা 12 দিনের মধ্যে নাটকটা তৈরি করতে হবে। ফলে কাকে শেখাবে আর কখন কম্পোজিশন করবে আর কখন সে ভাববে। তারপর তো মিনিস্ট্রি অফ সেন্ট্রাল কাগজপত্র আছেই, মিনিস্ট্রি অফ কালচারের কাগজপত্র আছে। ফলে এইসব নিয়ে একটা জগজম্প ব্যাপারের ফলে যে ফুল ফোকাস ছিল অভিনয় করব, রিহার্সাল করব এবং অভিনয় করব, সেইটা থেকেও সরে এসেছি। ফলে মান যে নেমে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এবার আমি একেবারেই বলবো না যে এই সময়ের থিয়েটার খুব খারাপ। আমি অনেকগুলো পরপর ভালো নাটক দেখেছি, আবার অনেকগুলো পুরনো নাটক আগে দেখতে গেছিলাম কম বয়সে, সেগুলো খারাপ নাটকও দেখেছি, সে অভিজ্ঞতাও আছে। ফলে ভালো মন্দ মিশিয়ে, কিন্তু দর্শক খেয়াল করলেই দেখা যাবে একটু হিট নাটক, একটু তারকা আছে নাটক, একটু তারকা নির্দেশক, এদের নাটকগুলো দেখতে ভিড় হচ্ছে। কিন্তু এর বাইরেও যে নাম আমি বলছি না, যে অনেক ইয়াং ছেলেমেয়েরা কাজ করছে খুব ভালো ভালো, কোনো তারকা নেই, কিচ্ছু নেই, তাদের নামও নেই,
এমন এমন প্রোডাকশন দিচ্ছে সেগুলো জাস্ট ওদের কাছে অনেক বেশি, তার থেকে অনেক বেশি মানে বেশি উন্নত। তুমি যেভাবে অভিনয় অনুশীলন করেছো, তুমি যেভাবে অভিনয়কে আত্মস্থ করেছো, এখনকার সময়কার ছেলে মেয়েদের পাশাপাশি তুমি যখন দেখো, সেই অনুশীলন, সেই মেধা চর্চা, থিয়েটারে একজন গুরুদের কথা বলছিলে বিশেষত, গুরুদের এবং অবশ্যই শিষ্যদেরও তো সেই পরিমাণ আগ্রহী হতে হবে থিয়েটার নিয়ে। যদি থিয়েটারটা ওয়েব সিরিজে অভিনয় করবার বা মেগা সিরিয়ালে অভিনয় করবার সিঁড়ি হয়ে যায় তখন একটু সমস্যা হয়। কিন্তু এই প্রজন্মের কাছে যাদের আগ্রহ থাকার কথা, যাদের পড়াশুনোর প্রতি, থিয়েটারের পড়াশুনোর প্রতি এবং অনুশীলনের প্রতি আগ্রহ থাকার কথা, তাদেরও কি সমানভাবে তুমি তাদের অবস্থানটা কোথায় দেখছো? তারা কি সমানভাবে আগ্রহী? হয়তো আগ্রহী, কিন্তু তুমি এই পয়েন্টটা বললে যে একটা স্টেপ হিসেবে ব্যবহার করা, সেইটা একটা থিয়েটারের পক্ষেও ক্ষতি এবং একজন ব্যক্তি অভিনেতার পক্ষেও ক্ষতিকর জায়গা। মানে ওইটা করা উচিত নয় বলে তুমি মনে? আমার তাই মনে হয়। মানে থিয়েটারটাকে শুধু প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে আমি মানে যেমন আমি কিন্ডারগার্টেন স্কুলে পড়ি কারণ আমি হাই স্কুলে ভর্তি হব, হ্যাঁ, মানে থিয়েটারটা ওই কিন্ডারগার্টেন স্কুলের মতো, ওখান থেকে শিখে নিয়ে আমি এবার হাই স্কুলে, হ্যাঁ, সেই মোটিভেশনটা না দিয়ে আমি ছবিতে অভিনয় করব, তার একটা আলাদা স্কুলিং আছে। আর থিয়েটার করব, তার একটা আলাদা মন আছে। থিয়েটার একটা খুবটা না একটা মানসিক ব্যাপার আছে। মানে আমি সেটা তো মনের সঙ্গে একটা খুব কানেকটিভ থিয়েটারটা। মানে আমরা যতই বলি না কেন, ঠিক আছে এটা সম্ভব না, কেন করবে না, থিয়েটার জীবিকার তরে তো করতেই হবে, জীবিকার জন্য নিশ্চয়ই করতে হবে, কিন্তু ওই উদ্দেশ্যটা যদি ওখানে থাকে না, তখন এই থিয়েটারের যে পুঙ্খানুপুঙ্খ বিষয়টা, সেইটা না খুব সারফেস লেভেল থেকে হয়ে যায়। ও আচ্ছা, এইভাবে সংলাপ বলতো, এইভাবে দাঁড়াতো, ঠিক আছে চলো। কিন্তু ওই যে একটা ব্যক্তি মানুষ একটা থিয়েটার প্রোডাকশনের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে থেকে যেটা হয়, আর আমি শুধু ওইটার লক্ষ্যে আমি এই সংলাপ বলাগুলো বা দাঁড়ানো বসাগুলো ঠিক মতন শিখে নিয়ে চলে যাব, দুটো আকাশ পাতাল পার্থক্য হয় আমার। সেটা প্রয়োগেও ধরা পড়ার কথা। অনেকে হয়তো সেটা হাইড করতে পারে, তারা হয়তো ক্যামেরার জন্যই জন্ম নিয়েছে, সে ঠিক আছে আমার থিয়েটার করতে ভালো লাগছে, করলাম, এখন সত্যি সত্যি আমার জীবিকার প্রয়োজনে আমার যেতে হবে, দিস ইজ গুড, সেটা হওয়া উচিত হয়তো আমি মনে করি। কিন্তু ব্যবহার করে চলে যাব, সেইটা দুজনকেই ফাঁকে দেওয়া হয় আর কি, থিয়েটারকেও নিজেকেও। তুমি কোনোদিন যদি ক্যামেরার কাজের, তুমি এখনো থিয়েটার করো, এখনো কম বেশি হলে, মানে হয়তো অত পরিমাণে করো না, কিন্তু করো, তুমি কোনোদিন একদম বন্ধ করে দিতে পারবে কাজ? পারবে? সেটা পারবো না। থিয়েটার তোমায় করতেই, হ্যাঁ, সেটা করো সেটা না, ধরো এমন কাজ হতে পারে হয়তো 1 বছর 2 বছর করতে পারলাম, হ্যাঁ, কিন্তু মানে তোমার এমন কাজের চাপ এলো বা তুমি তোমার মানে উপার্জনের জন্য থিয়েটার করতে হলো না, কোনো প্রয়োজন নেই তোমার, আমি উপার্জনের জন্য থিয়েটার করিও নি, আর উপার্জনের জন্য আমি ছবিও করছি না, আমার ভালো লাগা থেকেই আমি মূলত অভিনয় করি, মানে সেটা থিয়েটার হোক, ছবি হোক, সিরিজ হোক, আমি মূলত ভালো লাগার জন্য, মানে থিয়েটার করার একটা আলাদা তাগিদ তোমার আছে, ছিল, হ্যাঁ, মানে সেই থেকেই শুরু হয়েছিল, এবং সেইটা থাকবে, হ্যাঁ, সেটা থাকবে, তুমি বেরোতে পারবে না। মানে আমি এই ধরো 30 বছর যদি থিয়েটার করে থাকি, আমি একদিনও থিয়েটারের কথা ছাড়া ভাবিনি কখনো, মানে হয়নি এমন যে আজকের দিনটা থিয়েটার নিয়ে কিছু ভাবিনি, সেটা যাই হোক না কেন, হ্যাঁ না, কোনো না কোনো সময় ঠিক চলে এসছে, আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিসও তোমার আরেকটা দিকের কথা আমি এবার একটু যাই, সেটা হচ্ছে যে অনেকেই হয়তো জানেন না, লোকদা খুব ভালো একজন চিত্রশিল্পী, একজন পেইন্টার, এবং তার এক্সিবিশনও হয়েছে, বহু মানুষ জানিয়েছেন তাদের ভালো লাগার কথা। এইটা কি করে হলো, মানে এই বিষয়টাকে যে একটুখানি সিরিয়াসলি কাজটা করা যায়, এটা ওই আমি একটু আগেই বলছিলাম যে এটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে হবে, যেটা আমি থিয়েটার নিয়ে বলতে পারি, থিয়েটার অনুশীলন করে তুমি মঞ্চে যাও, হ্যাঁ, থিয়েটারটা অনুশীলনের বিষয়। এই পেন্টিং নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলে অশিক্ষা আস্ফালন মতো কথাটা হয়ে যাবে। মানে সত্যি আমার ভালো লাগতো বলে আমি আঁকতাম, অগাধ সময় ছিল হাতে, আঁকতাম, ছেলেবেলায় যে কম্পিটিশন অফিসে গেছি সেটা ঠিক আছে, সেটা তার একদম ছেলেবেলার কথা। তারপরে তার ওইভাবে হয়নি। তারপরে ওই হয়তো লকডাউনের সময় আমি কিছু রং টং কিনেছি, হয়তো তারা হয়তো বিস্তর লাস্ট 20 বছর কোনো রঙের ধারে কাছেই ছিলাম না, একটু একটু করে রং কিনে তখনই বসে বসে কিছু পোর্ট্রেট আঁকা নিজের মনের মতো করে, সেইগুলোই করেছি, 2-1টা ফেসবুকে দিয়েছি, 2-1 ভালো লেগেছে, তাই বলতে একটা পেইন্টার হয়ে যাবে। পেইন্টার কথাটা বললো না, ছবি টবি আঁকে বলো, মানে পেইন্টার কথার ভার, আর্টিস্ট কথার ভার অনেক বেশি, হ্যাঁ, ফলত হ্যাঁ ছবি আঁকতে ভালো লাগে, মানে অবসরে আমি আঁকি, ছবি টবি আঁকি, মানে
বিশেষ করে পোর্ট্রেট রাখি। এর পাশাপাশি আর একটা জিনিসও তোমায় জিজ্ঞেস করবো, যে কোনো শিল্পীর, আমার যেটা মনে হয় যে কোনো শিল্পী যে শিল্পের স্বাদ গ্রহণ করছে, যেমনভাবে দর্শক তেমনভাবে যিনি শিল্পী, তার দুজনেরই একটা পড়াশোনার সঙ্গে একটা আত্মিক যোগাযোগ কোথাও একটা থাকে। বই পড়া, বা এখন তো বইয়ের বদলে কিন্ডেল টিন্ডেল নানা রকম কিছু হয়েছে। তোমার কি এই অভ্যেসটা এখনো আছে? এবং হ্যাঁ, এটা শুরুতেই বলে দিই যে সত্যি কথা বলতে, মানে আমি একটু বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম এক সময়, তাও ছেলেটেরে দিয়েছি, যাই হোক, মানে আমার এই যে খুব পড়াশোনার যে ঝোঁক, সেই অভ্যাসটা আমার যে খুব খুব বেশি ছিল তা নয়। সেই জন্য আমার এখনো একটু বোধ হয় যে সত্যি আরো বেশি পড়াশোনা করা উচিত ছিল। মানে আমি যতদূর করা যেত আর কি, ততদূর করিনি এই সময়। গল্প উপন্যাস পড়ে যাচ্ছি, কবিতা পড়ে যাচ্ছি। আমার তোমার সাথে অতীন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কথা হয়েছিল দীর্ঘক্ষণ ট্রেনে বসে বসে একদিন। আমি সেটাই বলছি, মানে এখন এসে মনে হয় যে পড়াশোনাটা আরো বেশি করা উচিত ছিল, সেটা করে উঠতে পারিনি। মানে সত্যি সত্যি থিয়েটার বা যে কোনো শিল্পগত কাজে এলে, সে ছবি আঁকো, গান করো বা যাই করো, মানে তার সারাউন্ডিং যে তোমার নলেজটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানে সেটা আমি বুঝি, সেটা ঢাকার চেষ্টা করি। সভ্য সমাজে গিয়ে আমি খুব আড়াই করি, হ্যাঁ আমি পড়েছি কিছু, কিন্তু আদতে কম পড়েছি। মানে যারা আমার বন্ধু বান্ধব দেখি তো প্রচুর পড়াশোনা করে, আমি সত্যি সত্যি অত পড়াশোনা করিনি, কিন্তু চেষ্টা করি যতটা পড়া যায়, যতটা করা যায়, এবং পড়া উচিত, আরো বেশি করে পড়া উচিত। মানে আমি যতটা পড়া দরকার ছিল ততটা পড়ে উঠতে পারিনি। বাংলা সিনেমার ক্ষেত্রে এখন অতীতে এই আলোচনাতেই একদিন চন্দ্রিল ভট্টাচার্য ছিলেন, তিনি একদিন বলছিলেন যে তাদের ছোটবেলায় বিদেশি ছবি দেখা এবং বিদেশি ছবি পাওয়া অত্যন্ত দুষ্কর ছিল, এবং সেখানে সিনে সেন্ট্রাল বা কোনো ম্যাক্সমুলার ভবন কোথাও হয়তো বিদেশি ছবি দেখানো হচ্ছে, সেখানে গিয়ে তাদের দেখতে। এখন অনেক বেশি সুযোগ বিদেশি ছবি, ভালো ছবি দেখা। তুমি একটা খুব ওতপ্রোতভাবে বাংলা ছবির এবং এর সঙ্গে জড়িত, ওয়েব সিরিজ এবং এর সঙ্গে জড়িত, তোমার কি মনে হচ্ছে, মানে ছবির যে মান বা দর্শকের মান, এই সমস্ত কিছু মিলিয়ে কোথায় দাঁড়িয়ে আছে বাংলা ছবি আপাতত? তোমার একটা নিজস্ব দর্শক সত্তাও তো আছে, তুমি তো বিদেশি ছবি, এদেশি ছবি নানা রকম কিছু দেখেছি, তোমার কি মনে হয়? মানে এইগুলো আসলে তুল্যমূল্য বিচার করাটা খুব কঠিন কাজ, আর বিশেষ করে ছবি নিয়ে বলার মতন ধৃষ্টতা তো আমার থাকে না, কারণ আমি ছবির জগতে এসেছি। দেখা যদি দর্শকের, তোমারও তো একটা দর্শক সত্তা থেকে যদি বলো, তাহলে মানে আমার মনে আছে তুমি বলে যে আমি যখন এই সদ্য থিয়েটার করতে শুরু করেছি, তখন তো ওই বিদেশি ছবি যে কলকাতায় থাকলে যে সুবিধে, তখন আমি বন্ধু বান্ধবদের বলে সিডিতে কপি করে এক্স্যাক্টলি এই কম্পিউটারে ঢুকিয়ে দেখতে হতো, স্ক্রিনে দেখেছি। তখন প্রচুর চুটিয়ে সিনেমা দেখতাম, হিচকক এক গাদা দিয়ে দিয়েছে আমাকে, এই এক গাদা দিয়ে দিয়েছে, সেই গাদা গাদা সিনেমা তখন দেখতাম। এবং সেই সিনেমার সঙ্গে বা ধরো ঋত্বিক, মৃণাল, সত্যজিৎকে আমি এই আলোচনার বাইরে রাখছি। হ্যাঁ, তরুণ মজুমদার ধরো, রাজেন তরফদার ধরো, এই ধরনের যে সিনেমার যে চল, তার সঙ্গে মানুষের যে আত্মিক যোগাযোগ তৈরি হয়েছিল মানে আমাদের পর্যন্তই বলবো, সেখান থেকে তো একটা বাঁক নিয়েছে। ধরো শ্বেত পাথরের থালা, ওই সময়, হ্যাঁ ওই সময় যে ধরনের ছবি ঢুকতে শুরু করলো, সেইটা একদিকে আমাদের বলবো যে ছবিকে হয়তো আধুনিক করেছে, নিশ্চিতভাবেই করেছে। শ্বেত পাথরের থালা, অনেক এরকম পরপর যারা ডিরেক্টররা, নির্দেশকরা এলেন, মানে সিনেমার মান হিসেবে একটা প্যারালাল ছবি আবার মনে হচ্ছে, যেটা ঠিক আছে, জনপ্রিয় কমার্শিয়াল ছবির বাইরে আবার একটা ধরনের ছবি হচ্ছে। কিন্তু ওটাকে ওই যে রাজেন তরফদার, তরুণ মজুমদার বাদ দিলাম, ওই জায়গাটা আর আমরা রিচ করতে পারলাম। ফলত আমার মনে হয় কমার্শিয়াল ছবির বাজারটা যেহেতু একটু ড্র্যাগ করে গেছে, সেটাও বাংলা ছবির একটা সর্বনাশ হয়েছে আর কি। মানে আমি মনে করি কমার্শিয়াল ছবি হিট করা দরকার, যে কোনো আঞ্চলিক ছবির ক্ষেত্রে কমার্শিয়াল ছবি, বাণিজ্যটা হওয়া দরকার, তাহলেই প্যারালাল ছবি। জান, আমি তো কমার্শিয়াল থিয়েটার দেখে আমি থিয়েটার করতে, আমি একটা রংচঙে মজার থিয়েটার দেখি, কিন্তু আমার কাছে থিয়েটার মানে কিন্তু শুধুমাত্র গণনাট্য বা নবনাট্য বা গ্রুপ থিয়েটার নয়। আমি এই থিয়েটার বিশ্বাসও করি না, আমি থিয়েটার করি, কিন্তু থিয়েটার বলতে যদি আমি শুধু গ্রুপ থিয়েটারই বুঝবো, এটা আমার দর্শনে নেই। আমার কাছে থিয়েটার মানে হাতিবাগানের থিয়েটার, সার্কারিনার থিয়েটার, যাত্রা, লোকনাটক, এই সবটা মিলে আমার কাছে থিয়েটার। কোম্পানি থিয়েটার যদি বলো,
কারণ আমার থিয়েটার মানে এই থিয়েটার, আমি রাজনৈতিক কথা বলছি মানে আমার থিয়েটার, আর ও একটা হাস্য কৌতুক করছে বলে ওটা থিয়েটার নয়, ওটা সমাজে কোনো ভূমিকা নেই, এটা বলার মতো ধৃষ্টতা আমার নেই, আমি সেটা বিশ্বাসও করি না। আমি মনে করি সামগ্রিকতাই আমার থিয়েটার। আমি আজকে এখানেও করতে পারি, কিন্তু আমার এটা করতে ভালো লাগতো বলে আমি গ্রুপ থিয়েটারে আছি। যদি কমার্শিয়াল থিয়েটার থাকতো হয়তো আমি কমার্শিয়াল থিয়েটারে যেতে পারতাম। কারণ আমার কাছে থিয়েটার যে খুব আদর্শগত জায়গা থেকে আমি রয়েছি তা নয়। আদর্শ একটা নির্দিষ্ট লক্ষ্য আছে যে হ্যাঁ থিয়েটার ভালো কথা বলে, ভালো মানুষের কথা বলে, মানুষের ভালোর জন্য কথা বলে, এটা যেমন আছে। আবার থিয়েটার মানুষকে আনন্দ দেয়, শুধুমাত্র মনোরঞ্জন দেয়, সেটা আমি বিশ্বাস করি। পরে শুধুমাত্র মনোরঞ্জনের থিয়েটার হলেও আমি থিয়েটার করব। মানে আজকে একটা অদ্ভুত, আমাদের একটা অদ্ভুত আড্ডা হলো। মানে এই আড্ডাটা সত্যি এটা 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 সময়কে ধরে রাখার মতন কিছুটা এটা, কারণ তুমি এত ওতপ্রোতভাবে এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত। তোমাকে ধন্যবাদ লোকাদা এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে এতটা কথা বলার জন্য। না, তোমার সঙ্গে তুমি যেটা বললে, তোমার সঙ্গে আমার তো থিয়েটারের আলাপ। এটা যদি থিয়েটারের সংলাপ না হয়, আমি জানি এখানে থিয়েটারের কথাই বেশি আসবে, আমার বলতে হয়তো ভালো লাগবে। ছবির কথা কতটুকু বলতে পারবো, আমি যাই অভিনয় করি চলে আসি। মানে সত্যি থিয়েটার কমিউনিটিও, এই ছবির কমিউনিটির লোকজনের সঙ্গে আমার মেলামেশা তো সেই সব কম। থিয়েটারের প্রচুর লোকজন আছে যারা দীর্ঘ 30 বছর ধরে তাদের সঙ্গে ওঠা বসা আড্ডা, তোমার সঙ্গে ট্রেনে গল্প, এখানে গল্প, ওখানে গল্প। তুমি বলাতে সত্যি আমি আর খুব বেশি ভাবিনি, একবার তোমাকে বলেছিলাম আমার ওটা ভালো লাগে না। তুমি যাই হোক, তোমার সঙ্গে কথা বলে ভালোই লাগলো, আজকালে তো এসে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমরা দ্রুত এই পরের এপিসোড নিয়ে ফিরে আসবো, এক বচন বহু বচনের একটা নতুন এপিসোড নিয়ে। অবশ্যই আপনারা নজর রাখুন আজকাল.in এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। নমস্কার।